ওকে, সো দেখেন এখানে এই যে অবজেক্ট, কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডভার্বিয়ালস। তো আমরা কি জানি, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, সো দেখেন আমরা কি জানি, জি স্যার, দেখা যাচ্ছে। যে কোনো একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি, ফরমেশন কি, যে কোনো সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সাবজেক্ট বসে প্লাস কি বসাতে হয়, ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? এইটা আমরা বলি, বাট এই অবজেক্টের জায়গায় কিন্তু সবসময় অবজেক্ট বসে না। এখানে আমরা অবজেক্ট না বলে আমরা এক্সটেনশন ব্যবহার করব। এক্সটেনশন ব্যবহার করব, যেখানে আমাদের অবজেক্ট না হয়ে আমাদের এখানে মানে কমপ্লিমেন্টও কিন্তু হতে পারে, অথবা অবজেক্ট হতে পারে, অথবা অ্যাডভার্বিয়াল হতে পারে, এদের কিছু একটা হবে। তো এখন আমরা এগুলো ডিফারেন্স দেখবো। দেখেন, অবজেক্টটা মূলত হচ্ছে ওই সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে অবজেক্ট পাওয়া যায়। আর কমপ্লিমেন্টটা হচ্ছে বি ভার্বের সেন্টেন্সগুলো কমপ্লিমেন্ট হয়। বি ভার্ব মানে জাস্ট অ্যাম, ইজ, আর, অজ, আর, বিন, এই ভার্বগুলো যখন একাই বসে, কোনো অক্সিলারি হিসাবে না বসে, যখন সিঙ্গেল একটা মেইন ভার্ব হিসেবে বসবে, তখন ওই ভার্বের সেন্টেন্সগুলোকে মূলত কমপ্লিমেন্ট বলে। এবং কমপ্লিমেন্টের মেইন ডেফিনেশনটা হচ্ছে, এটা হচ্ছে পরিপূরক, মানে সাবজেক্ট যে থাকবে, অবজেক্টও সেই ব্যক্তি বা সেই বস্তু থাকবে, বা সেই ব্যক্তি বা সেই বস্তু সম্পর্কে কথা বলা হবে। এটা হচ্ছে মেইনলি কমপ্লিমেন্ট, আমি দেখাচ্ছি। আর অ্যাডভার্বিয়ালসটা হচ্ছে বা অ্যাডভার্বটা হচ্ছে ভার্বকে কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো মেইন যে বিষয়টা, আপনি আবারও বলছি, দেখেন সেন্টেন্সের স্ট্রাকচারটা মনে রাখেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তো এই ভার্বটা হচ্ছে আমাদের মেইন বিষয়। ভার্ব ছাড়া, উইদাউট ফাইনাইট ভার্ব ইউ ক্যান নট মেক এনি ইংলিশ সেন্টেন্স। আপনার বাংলায় হবে বাট ইংলিশ হবে না। দেখেন, আমরা যখন ইংলিশ করতে যাই, আমাদের কিন্তু মেইন যে ল্যাঙ্গুয়েজ, আমাদের মাদার টাং বাংলা। তো আমরা যখন ইংলিশে কিছু বলতে যাই বা কিছু লিখতে যাই, তো তখন কিন্তু আমাদের মাথায় আগে বাংলাটা চলে আসে, তারপরে আমরা সেটা ইংলিশে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে লিখি। যেমন আমি যে কোনো সেন্টেন্স আমরা বলে আর ওইভাবে লিখি, যেমন সে বই পড়ে, হি রিডস আ বুক। তো এই সেন্টেন্সটা আমি এইভাবে লিখতে পারছি। কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, দেখেন, তুই কোথায়, হ্যাঁ, তো এই কথাটা দেখেন, তুই আর কোথায়, দেখেন কোনো ভার্ব নেই। বাট আপনি যখন এই সেন্টেন্সটা ইংলিশে বলবেন, তাহলে কিন্তু আপনাকে এইভাবে বলতে হবে যে হোয়ার আর ইউ। তাহলে এই যে আর শব্দটা আপনি আনছেন, এটা কিন্তু আপনি বাংলায় ব্যবহার করছেন না, বাট ইংলিশ আপনাকে আনতেই হবে, কোনো মিনিং না দিলেও আনতে হবে। বিকজ উইদাউট ভার্ব উই ক্যান নট মেক এনি ইংলিশ সেন্টেন্স। ভার্ব আপনাকে লাগবেই। এবং আমি বাড়িতে, মনে করেন আমি বাড়িতে, তাহলে আমি বাড়িতে, দেখেন কোনো ভার্ব নেই, বাংলাতে খুঁজে পাচ্ছি না, বাট ইংলিশে কিন্তু আমাদের আনতে হবে যে আই অ্যাম অ্যাট হোম। তো এইভাবে আর কি আমাদের বিষয়গুলো বুঝতে হবে যে ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হয় না, এবং এই ভার্বের উপর ডিপেন্ড করেই অবজেক্ট, কমপ্লিমেন্ট আর অ্যাডভার্বগুলো হয়ে থাকে। এবং এইটা জানলে আমরা বুঝতে পারবো কিভাবে একটা সেন্টেন্সকে বড় করা যায়। দেখেন, আমি আপনাদের সেটাও দেখাচ্ছি। তো অবজেক্টটা হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। কি বললাম বলেন তো? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। আর কমপ্লিমেন্টটা হচ্ছে যে সাবজেক্ট হয় সেই অবজেক্ট হয়। মূলত বি ভার্ব এবং লিঙ্কিং ভার্বের সেন্টেন্সগুলো কমপ্লিমেন্ট হয়ে থাকে। আর অ্যাডভার্বিয়াল যেটা, সেটা হচ্ছে ভার্বকে কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব বলে। কাকে? আবারও বলছি, ভার্বকে। কাকে? ভার্বকে। ভার্ব মানে আমাদের তাহলে আগে ভার্ব চিনতে হবে। ভার্ব সবসময় বা ফাইনাইট ভার্ব সাবজেক্টের পরে অথবা সাবজেক্টের কাছাকাছি থাকে। যেমন দেখেন একটা সেন্টেন্স, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। দেখতে পাচ্ছেন, সে একটা বই পড়ে, তাহলে এই সেন্টেন্সের ভার্ব কোনটা? এই রিডস, তাই না? এই সেন্টেন্সটার ভার্ব কোনটা? রিক্স। রিডস। তাহলে এই রিডসটাকে প্রশ্ন করতে হবে যে সে কি পড়ে, কি পড়ে বা কাকে পড়ে। তো কাকে পড়ে হচ্ছে না, স্কিপ করতে হবে, কি পড়ে, বই পড়ে। তাহলে এই বইটা হচ্ছে একটা অবজেক্ট, এই বইটা হচ্ছে একটা অবজেক্ট। তাহলে আমরা আগে অবজেক্ট বের করব কিভাবে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। সেকেন্ড সেন্টেন্সটা দেখেন, শি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে এই গোসটা ভার্ব আমার এখানে, রাইট? এটা ভার্ব। তো এইটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, কি যায় কাকে যায়, দেখেন কোনো উত্তর আসে না। উত্তর আসে? কি যায় কাকে যায়। যেমন সে কি পড়ে, বই পড়ে, আমার উত্তর আছে কিন্তু বুক। কিন্তু এই গোসটাকে প্রশ্ন করেন তো কি বা কাকে দ্বারা, দেখেন কোনো উত্তর আসে না। উত্তর আসে কি দিয়ে? যে কোথায় যায়, স্কুলে যায়, কোথায়? কোথায় দিয়ে উত্তর আসে, তাই না? কি বা কাকে দিয়ে কিন্তু আমার হয় না। তাহলে ভার্বকে যদি কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটাকে অ্যাডভার্ব বলা হয়। কি বললাম বুঝতে পারছেন? সেটাকে কি বলা হয়? অ্যাডভার্ব। আর ওই অ্যাডভার্ব যখন দুই তিনটা শব্দ মিলে হয় তাকে অ্যাডভার্বিয়াল বলে বা অ্যাডভার্ব ফ্রেজ বলা হয়।
হ্যাঁ, তো এই টু স্কুল এটা কিন্তু কোনো অবজেক্ট না। তাহলে দেখছেন বিষয়টা কেমন। এরপর দেখেন দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই প্লেইংটা হচ্ছে আমার মেইন ভার্ব, রাইট? মেইন ভার্বটা কি বলেন তো? প্লেইং। তাহলে এই প্লেইংটাকে প্রশ্ন করেন কি বা কাকে দ্বারা, কি খেলছে, কাকে খেলছে। তো কি খেলছে? ফুটবল খেলছে, তাহলে ফুটবল একটা অবজেক্ট। ঠিক আছে, কি বললাম বলেন তো? ফুটবল একটা অবজেক্ট। এরপরে Object. 4 নাম্বার সেন্টেন্সটা দেখেন, হি ইজ আ ফুটবলার। হি ইজ আ ফুটবলার, সে একজন ফুটবলার। তো এইখানে এই ইজ ছাড়া দেখেন আর কোনো ভার্ব নেই, কিন্তু এইখানে এই যে আর আছে না, আর এর পরে দেখেন প্লেইং আছে, মেইন ভার্ব আছে, আর গোস আর রিড তো মেইন ভার্ব। ইয়েস, আই ক্যান হিয়ার ইউ, শুনতে পাচ্ছি। তো এরপর দেখেন হি ইজ আ ফুটবলার, এখানে দেখেন যে ব্যক্তিটা হি, সেই ব্যক্তিটাই কিন্তু ফুটবলার। কথাটা বুঝতে পারছেন? তো এইরকম ভাবে কোনো বি ভার্বের সেন্টেন্স, এই যে জাস্ট ইজ, যেমন আই অ্যাম এ টিচার, মানে যে আই সেই টিচার। হি ইজ আ ফার্মার, যে হি সেই ফার্মার। দেখেন দে আর হ্যাপি, মানে যারা দে তারাই কিন্তু হ্যাপি, মানে যারা হ্যাপি তারাই কিন্তু দে। আমার কথাটা বুঝতে পারছেন? এখানে এইগুলো মানে জাস্ট এই অ্যাম আছে, বা জাস্ট এই ইজ আছে, বা জাস্ট এই আর আছে, আর এইটাই মেইন ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। এই ধরনের সেন্টেন্স গুলো মূলত কমপ্লিমেন্ট হয়ে থাকে। আমার কথাটা বুঝতে পারছেন? এই সেন্টেন্স গুলোকে কমপ্লিমেন্ট বলি। কাকে? আবারও বলছি, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয়। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, অবজেক্ট তো আর বলতে পারবো না আমরা, তাই না? ওইটা কি হবে? কমপ্লিমেন্ট। তাহলে দেখেন প্রথম সেন্টেন্সে কি ছিল? এ বুক, যেটা এটা একটা অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু অ্যাডভার্ব, এটা শি গোস টু স্কুল, এটা একটা অ্যাডভার্ব। কারণ এই গোসকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না, যাচ্ছে কোথায় বা কখন বা কিভাবে দ্বারা। এরপর দেখেন দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। তাহলে প্লেইংকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, কি খেলছে? ফুটবল খেলছে। এরপর হি ইজ আ ফুটবলার, এটা একটা কমপ্লিমেন্ট, কারণ এখানে ইজ একটাই ভার্ব এবং এটা পরিপূরক। এই বি ভার্বগুলোকেও কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ওই ধরনের উত্তর আসে না, মূলত সে ফুটবলার। তো হি ইজ এ ফুটবলারও সে, এই ধরনের পরিপূরক। সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয়ে থাকে। আর আই অ্যাম আ টিচার, আর দে আর হ্যাপি। এরপর দেখেন রুমি গেভ মি এ রেড রোজ, রুমি আমাকে একটা লাল গোলাপ দিয়েছিল। গিভের পাস্ট ফর্ম। রুমি, এই আনমিউট করেন, আনমিউট করা কার, মিউট করেন। আশরাফ উদ্দিন একটু মিউট করেন। ওকে। সো দেখেন রুমি গেভ মি এ রেড রোজ, রুমি আমাকে একটা লাল গোলাপ দিয়েছিল। কি বললাম বলেন তো? তাহলে এখানে ভার্ব কোনটা? আগে ভার্ব চিনতে হবে। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে রুমি, এই গেভ, রাইট? রুমিটা সাবজেক্ট, গেভটা ভার্ব। তাহলে গেভটাকে প্রশ্ন করেন কি দিয়েছিল, কাকে দিয়েছিল। তাহলে কি দিয়েছিল? লাল গোলাপ, এই যে রেড রোজ। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, মি। তাহলে এইখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে। অবজেক্ট মূলত দুই প্রকার, একটা ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বিষয় বা বস্তুবাচক, আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক। এই মিটা হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট, আর রেড রোজটা হচ্ছে একটা ডিরেক্ট অবজেক্ট। তো একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকতে পারে, আবার কখনো কখনো থাকে না। এরপরের সেন্টেন্সটা দেখেন, চিলড্রেন ইজ প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এই যে ইন দ্য প্লেগ্রাউন্ড, এইটা কি আমাকে কেউ বলতে পারবেন? এটা কি কোনো অবজেক্ট, নাকি কোনো কমপ্লিমেন্ট, নাকি কোনো অ্যাডভার্ব? তাহলে প্রশ্ন করতে হবে কাকে? ভার্বকে। কি দ্বারা? প্রথমে কি বা কাকে দ্বারা, যে বাচ্চারা খেলছে। তো দেখেন কি খেলছে, কাকে খেলছে, কোনো উত্তর আসে? দেখেন তো কোনো উত্তর আসে? কি খেলছে, কাকে খেলছে। প্লেইংকে প্রশ্ন করতে হবে, খেলছে। তো কি খেলছে, কাকে খেলছে হয় না, কোথায় খেলছে, এইটা দ্বারা উত্তর আসে কিন্তু, যে মাঠে খেলছে, প্লেগ্রাউন্ড। কোথায় খেলছে? প্লেগ্রাউন্ড। তাহলে এটা একটা অ্যাডভার্ব, রাইট? এটা একটা অ্যাডভার্ব। তো এই বিষয়গুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কোনো কিছু শিখতে হলে, কোনো কিছু জানতে হলে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নিড দ্যাট ইম্পর্টেন্স, মানে আমার তার প্রয়োজনীয়তাটা আমাদের আগে বুঝতে হবে, নেসেসিটিটা আমাকে বুঝতে হবে। তাহলে এইগুলো আমি কেন শিখালাম? এবার দেখেন আমরা এই অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়ালটা শিখে আমরা যে কোনো লম্বা লম্বা সেন্টেন্স তৈরি করতে পারি। মনে করেন এই যে আমাদের এই যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো খেয়াল করেন। আমরা কিন্তু সারা জীবন এইটাই শিখে আসি, যে হি ইট রাইস, অথবা রহিম গো টু স্কুল, দে গো টু মার্কেট। এই ধরনের কথাগুলো কিন্তু আমরা বলি বা শিখে থাকি, রাইট? এই ধরনের। কিন্তু আমরা কি সেন্টেন্সকে বড় বানাতে পারি না? আমরা কি বলতে পারি না বড় বড় কোনো সেন্টেন্স একসঙ্গে একবারে? তো সেইটা করতে গেলে দেখেন কি করতে হয়, যে কোনো সেন্টেন্সকে আমি আপনাদের শিখাই দিই, এটা ক্লাসের টপিক ছিল না,
তারপরে আমি বলি, দেখেন যে কোনো সেন্টেন্সকে বড় করতে গেলে, হ্যাঁ যে কোনো সেন্টেন্সকে লম্বা করতে গেলে, হাউ ক্যান উই মেক লং সেন্টেন্স, আমাদের 5টা স্টেপ ফলো করতে হয়। কয়টা বললাম? 5টা। অ্যাট ফার্স্ট আমাদের কি আনতে হবে? সাবজেক্ট, যে কে কাজটা করছে, তাই না? সাবজেক্ট, যেটা আমাকে একটা সাবজেক্ট প্রোভাইড করতে হয়। দেন সাবজেক্টের পর আমাকে ভার্ব নিতে হয়। ভার্ব হচ্ছে সবচেয়ে আগে, সাবজেক্টেরও আগে বলা যায়, কারণ ভার্ব ছাড়া কোনো ইংলিশ সেন্টেন্স করা যায় না। সাবজেক্ট ছাড়া ইংলিশ সেন্টেন্স হয়, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সাবজেক্ট ছাড়া হয়, হ্যাঁ, কিন্তু ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হয় না। তাহলে ভার্বটা খুবই ইম্পর্টেন্ট। এই সাবজেক্ট আর ভার্ব আমাদের লাগে। এরপর আমাদের একটা সেন্টেন্স করতে গেলে কি করতে হয়? দেখেন, ভার্বকে প্রশ্ন করতে হয় কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয় ভার্বকে। তার জন্য কি করতে হবে? ভার্বকে দেখেন, ask the question to the verb with what and whom। কি বললাম বলেন তো? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, দেন এই প্রশ্নটার উত্তর দিতে হবে, দেন প্রোভাইড দ্য অ্যান্সার, প্রোভাইড দ্য অ্যান্সার। এরপরে দেখেন কি করতে হয়, আমাকে অ্যাডভার্ব আনতে হয়। এগেইন দেখেন, এগেইন আস্ক দ্য কোশ্চেন to the verb with, দেখেন কি দিয়ে করতে হয়, দেখেন হাউ, অ্যাডভার্ব দিয়ে, কোথায় কখন কিভাবে, হাউ, হোয়ার অ্যান্ড হোয়েন। এইটা হচ্ছে মেইন 3টা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। দেন প্রোভাইড দ্য অ্যান্সার, দেন প্রোভাইড দ্য। এই যে আমি 5টা বা 6টা বিষয়, 6টা লাগে না, জাস্ট 5টা আর কি। তো এই যে পয়েন্টগুলো আমি লিখলাম, এইভাবেই যে কোনো সেন্টেন্সকে বড় করতে হয়। ফর এক্সাম্পল, মানে যতগুলো আমার খাটানো যায় বা যতগুলো দেওয়া যায়, এখানে আপনি দেখেন, এই যে আমি যে ফার্স্ট সেন্টেন্সটা লিখছিলাম, হি রিডস আ বুক, তাই না? দেখেন আমি কি বলছি, প্রথমে আমাকে কি নিতে হবে? সাবজেক্ট নিতে হবে। মনে করেন এই হি নিলাম, হ্যাঁ, এরপরে কি নিচ্ছি? রিড, হি রিডস। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। তো দেখেন আমি কি বলছি যে ওকে, হি রিডস, দেখেন সে পড়ে। জাস্ট এইটাই হচ্ছে আমাদের মেইন সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট আর ভার্ব বলেই সেন্টেন্স হয়ে যায়, হ্যাঁ, যে হি রিডস। এরপরে কি করতে হবে বলেন তো? ভার্বকে, এই যে নাম্বার 3 দেখেন, এই যে আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম। তাহলে কি করতে হবে? ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করে উত্তর বের করতে হবে। যে হি রিডস, সে পড়ে, কি পড়ে অথবা কাকে পড়ে। তো কাকে পড়ে আমার উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, তো কি পড়ে? তো আমি লিখলাম একটা অবজেক্ট, দেখেন এ বুক। তাহলে এই যে আমার সেন্টেন্সে একটা অবজেক্ট চলে আসলো। কি চলে আসলো বলেন তো? অবজেক্ট চলে আসলো। এরপরে এই সেন্টেন্সের আমি ভার্বকে প্রশ্ন করে অবজেক্ট আনলাম। এগেইন আমাকে ওই ভার্বটাকে প্রশ্ন করতে হবে, কোথায়, কখন, কিভাবে, কেন, কতটুকু। হ্যাঁ, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, বিভিন্ন অ্যাডভার্ব আছে। তো মেইনলি 3টা লাগে, বেশিরভাগ জায়গায় থাকে, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, ম্যানার অ্যান্ড প্লেস। তো এই হি রিডসটাকে আপনি এবার প্রশ্ন করেন, মানে রিডসটাকে প্রশ্ন করেন। দেখেন সে বই পড়ে, এরপর আপনি এটা বলতে পারেন যে সে কখন বই পড়ে, সে কোথায় বই পড়ে, সে কিভাবে বই পড়ে, সে কেন বই পড়ে। দেখেন এইভাবে আমরা সেন্টেন্সগুলো বড় করতে পারি। এই সেন্টেন্সগুলোতে ভুল হওয়ার আর সম্ভাবনা নেই। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসলে, টেন্সটা ঠিক থাকলে সেন্টেন্স আর ভুল হয় না। যেমন আমি বলতে পারি হি রিডস আ বুক অ্যাটেন্টিভলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানারগুলো সবসময় এলয় হয়, অ্যাটেন্ড। দেখেন আমি কোনটা পড়াতে চাইছিলাম, কোথায় চলে আসছি, কতগুলো বিষয় আলোচনায় চলে আসতেছে। তো হি রিডস আ বুক অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে একটা বই পড়ে। দেখেন অ্যাট হিজ হোম অর অ্যাট হিজ রুম, তার রুমে পড়ে, তার রুমে বসে পড়ে। এরপরে কি, যে কোথায়, কেন পড়ে, কোথায় পড়ে, সরি এখানে কিভাবে পড়ে, কোথায় পড়ে। এরপর আরেকটা কি, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার। দেখেন এখন কখন পড়ে, তো আমি বলতে পারি যে ইন দ্য ইভিনিং। দেখেন এই সেন্টেন্সের কোথাও ভুল নেই। একটা সেন্টেন্স দেখেন, আমি ছোট একটা সেন্টেন্স ছিল জাস্ট হি রিডস, এইটা থেকে আমি কত দূর নিয়ে আসলাম, ইন দ্য ইভিনিং। এরপর আমি এটাও বলতে পারি যে অ্যাডভার্ব অফ রিজনটাও বসাতে পারি, যে কেন পড়ে, যে ফর আর্নিং নলেজ, আর্নিং
দেখেন এইভাবে একটা একটা সেন্টেন্স বড় করা হয়, এইভাবে এক একটা সেন্টেন্স বড় করা হয়। তাহলে এখানে আমি কি লিখলাম দেখেন, হি রিডস আ বুক অ্যাটেন্টিভলি অ্যাট হিজ রুম ইন দ্য ইভিনিং ফর আর্নিং নলেজ। তো এইভাবে একটা সেন্টেন্সকে বড় করা হয়, কিভাবে, অবজেক্ট এবং অ্যাডভার্বের সমন্বয়ে। এবং দেখেন আর এই যে বি ভার্বের যে সেন্টেন্সগুলো আমি দেখাইছিলাম, এই যে কমপ্লিমেন্টগুলো, যেমন হি ইজ আ ফুটবলার, আই অ্যাম এ টিচার, দে আর হ্যাপি, এইগুলোকে কোনো প্রশ্ন করা যায় না, এই ভার্বগুলোকে প্রশ্ন করা যায় না, এই সেন্টেন্সগুলো কিন্তু বড় হয় না আর, ঠিক আছে। কিন্তু যেখানে অবজেক্ট থাকে সেইগুলো বড় হয়, বা অ্যাডভার্ব থাকে সেই সেন্টেন্সগুলোকে আমরা এইভাবে লম্বা লম্বা সেন্টেন্স করতে পারি। বাট এই অ্যাডভার্বের ক্ষেত্রে আবার একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হয় যে এর একটা অর্ডার মেনে চলে। যদি ম্যানার প্লেস টাইম একসঙ্গে বসে তো এটা একটা সার্টেন অর্ডার মেনে চলে, সেটা হচ্ছে আগে ম্যানারটা বসাতে হয় যে কিভাবে কাজটা করে, তারপরে প্লেসটা বসাতে হয় যে কোথায়, তারপরে টাইমটা বসাতে হয় যে কখন। যেমন এখানে এই যে দেখেন অ্যাটেন্টিভলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাট হিজ রুম অ্যাডভার্ব অফ প্লেস, আরেকটা হচ্ছে ইন দ্য ইভিনিং অ্যাডভার্ব অফ টাইম। তো আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বললাম, একটা সেন্টেন্স কিভাবে বড় হয়, যে কোনো সেন্টেন্স আপনি ফ্রি হ্যান্ডে কিভাবে লিখবেন। দেখেন এই যে এখানে আরো একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটা দেখেন, দেখেন যে কোনো সেন্টেন্স আপনি বড় করতে পারবেন এটা একবার শিখতে পারলে। দেখেন এই যে দে আর প্লেইং ফুটবল, কি বলছি বলেন তো, তারা ফুটবল খেলছে। তাহলে এখানে কোন পর্যন্ত আছে, অবজেক্ট পর্যন্ত আছে, যে কি খেলছে, ফুটবল খেলছে, তাহলে ফুটবল একটা অবজেক্ট। এরপর আপনি এটাকে প্লেইংটাকে প্রশ্ন করেন যে খেলছে, তাহলে কখন খেলছে, কোথায় খেলছে, কেন খেলছে, হ্যাঁ কিভাবে খেলছে। আর কথাটা বুঝতে পারছেন। দেখেন আমি এইভাবে বলতে পারি যে দে আর প্লেইং ফুটবল ইন দ্য field, FIELD, in the field, in the field in the afternoon, in the afternoon, in afternoon at 5 p.m. 5 p.m. Then আমি লিখলাম কি যে কুইকলি, কেন খেলছে। দেখেন আমি যে কোনো একটা কিছু আমি রিজন দিতে পারি যে ফর গেটিং গুড ফিটনেস। তো এই যে আমি একটা সেন্টেন্স লিখলাম, জাস্ট এই সেন্টেন্সটা কিন্তু এতটুকুই ছিল যে দে আর প্লেইং ফুটবল। তো সেইখান থেকে আমি সেন্টেন্সটাকে বড় করলাম। তো এই সেন্টেন্সটা আমি কিভাবে বড় করলাম, অ্যাডভার্ব যুক্ত করে। দেখেন এই যে দে আর প্লেইং, এই প্লেইংটাকে প্রথমে প্রশ্ন করা হয়েছে কি বা কাকে দ্বারা, যে তারা খেলছে, কি খেলছে, ফুটবল খেলছে, তাহলে ফুটবলটা কি, আমার অবজেক্ট। এরপরে আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়ে গেলে আমরা কোথায় যাব, যে কখন খেলছে, কোথায় খেলছে, কিভাবে খেলছে, কেন খেলছে। তাহলে এরপর আমি বললাম যে কোথায় খেলছে, ইন দ্য ফিল্ড, মাঠে খেলছে। কখন খেলছে, ইন দ্য আফটারনুন, বিকালে খেলছে, অ্যাট 5 p.m. এরপর কিভাবে খেলছে, দেখেন কুইকলি, দ্রুততার সাথে তারা ফুটবল খেলছে। কেন খেলছে, অ্যাডভার্ব অফ রিজন, ফর গেটিং গুড ফিটনেস। তাহলে এইভাবে একটা সেন্টেন্স হলো। বাট এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি একটু রং আছে, সেটা হচ্ছে আমি আবারও বলছি যে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, এইটা একটা নির্দিষ্ট অর্ডার মেনে চলে। সেটা হচ্ছে MPT, মানে আগে ম্যানারটাকে বসাতে হয়, তারপর প্লেস, তারপর টাইম। মানে এখানে এই যে কুইকলি শব্দটা আছে, এই ম্যানারটা টাইমের পরে চলে আসছে, এটা এখানে হবে না, এটা আমার প্রথমে যাবে। মানে এই কুইকলি শব্দটা কোথায় হবে বলেন তো, এই ফুটবলের পরেই চলে আসবে, ফুটবল কুইকলি, ইয়েস। তাহলে এই সেন্টেন্সটা এবার অ্যাপ্রোপ্রিয়েট আছে, তো এইভাবে কিন্তু একটা সেন্টেন্স বড় হয়। তো যে কোনো সেন্টেন্স আপনি এইভাবে বড় করতে পারবেন, যে কোনো সেন্টেন্স। কিন্তু এই কমপ্লিমেন্টের সেন্টেন্সগুলো হয় না, কারণ এই যে অ্যাম, ইজ, আর, এই ভার্বগুলোকে ওইভাবে প্রশ্ন করা যায় না। ঠিক আছে, তাহলে আমি কি বললাম আপনারা বুঝতে পারছেন? জি স্যার। থ্যাংক ইউ। ওকে, সো এখন আমি ইসের ক্লাসটাতে আসি। আপনাদের যে ক্লাসটা ছিল এখানে, মানে পার্ট অফ স্পিচের আমরা আলাদা আলাদা করে প্রতিটা পার্ট অফ স্পিচ দেখবো মেইন ক্লাসে, কিন্তু এখন যেটা সেটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট অ্যান্ড এটা আইডেন্টিফিকেশন করার জন্য যেটা আর কি দরকার হয়, ইন্ট্রোডাকশন অ্যান্ড আইডেন্টিফিকেশন। ওকে, তো পার্ট অফ স্পিচ কত প্রকার আমাকে কেউ বলতে পারবেন? আপনাদের ধারণা আছে পার্ট অফ স্পিচ সম্পর্কে? একটু যদি কেউ বলতেন, হাউ মেনি টাইপস অফ পার্ট অফ স্পিচ? ইয়েস, 8 প্রকার। তো 8 প্রকার কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন।
হ্যাঁ, তাহলে এরপর আমরা একটু বলে ফেলেন যে নাউনটা কি। নাউনটা আমাদের জানা খুবই কোনো গুরুত্বপূর্ণ। কিছুর নামকে বোঝায়। নামকে বোঝায়। কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন কি, মনে করেন সেটা ব্যক্তির নাম হতে পারে, সেটা বস্তুর নাম হতে থাকা। পারে, সেটা কোনো জায়গার নাম হতে পারে, তাই না? কোনো গুণের নাম হলেও কিন্তু সেটা নাউন। দেখেন এই পার্ট অফ স্পিচ গুলো, আচ্ছা একটু ওয়েট করেন জাস্ট এ মিনিট।